Well, Yes. today our discussion about EFAST, IBS scan, volume responsiveness, and abdominal aortic aneurysm dissection, etc. EFAST এর ফুল হলো এক্সটেন্ডেড ফোকাস অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ইন ট্রমা। শুধু ফার্স্ট হলে একটু বাজার এক্সটেন্ডেড, এটা চেস্টকে আনার কারণে এক্সটেন্ডেড হচ্ছে। ইজ এ bedside ultrasound that helps detect fluid and air in the chest, abdomen, and pelvis of trauma patient. It can help identify conditions like pericardial effusion, pneumothorax, and hemothorax. The focus assessment with sonography in trauma exam is a critical component of the initial evaluation for peritoneum in unstable trauma patient. The first exam can be performed at the bedside, allowing the physician to rapidly determine if free intraperitoneal fluid or a pericardial effusion is present. Indication কি, যদি ইন্ডিকেশন চিন্তা করি, blunt or penetrating trauma to the chest or abdomen, unexplained shock, acute lower abdominal pain in women of childbearing age, undifferentiated shock or hypotension, hemodynamically unstable blunt abdominal trauma, hemodynamically stable large chest trauma, any penetrating trauma to the chest. The limitation কি আছে? Limited sensitivity and limited ability to rule out the presence of a small amount of fluid. মানে মাইল্ড কানেকশন হলে অনেক সময় প্রেস সেটা নাও ধরা পড়তে পারে। Both false positive and negative can arise. It requires a minimum 100-200 ml fluid for visualization, এত লাগে না, আমরা 10-20 cc ও ডিটেক্ট করতে পারি। Unreliable for the visualization of interperitoneal or subcapsular hemorrhage, interparenchymal or subcapsular hemorrhage. আচ্ছা, এখন ট্রান্সডিউসার করতে নেব আমরা। যেহেতু অ্যাবডোমেনে আমরা শুরু করতেছি, অতএব লো ফ্রিকোয়েন্সি কার্ভিলিনিয়াস। এছাড়া আমাদের সেক্টর ট্রান্সডিউসার যেটা আছে কার্ডিয়াক, ওটাও ইউজ করা যাবে। এই যে কার্ভিলিনিয়ার দিয়ে আমরা এটা করি, তবে সেক্টর দিয়েও করা যাবে। Patient preparation not required, but well filled or partially filled urinary bladder will be helpful. এটা সামনে দেখাবো যে আমাদের ইউরিনারি ব্লাডারটা থাকলে কি সুবিধা হবে। আর এখানে হলো আপনার হলো একিউট বা ইমার্জেন্সি কেস, এক্ষেত্রে ওয়েট করা যায় না, এজন্য ব্লাডার ফিল থাকলো কি থাকলো না, পেশেন্ট ফাস্টিং আছে কিনা, ওগুলো কোনো কিছু চিন্তা করা হয় না। ফার্স্ট এক্সামিনেশনের জন্য আমাদের কি কি উইন্ডো আছে? রাইট আপার কোয়াড্রেন্ট, এইখানে প্রোডাক্ট ধরতে হবে। নেক্সট লেফট আপার কোয়াড্রেন্ট, নাম্বার 3 পেলভিস, নাম্বার 4 সাবকোস্টাল, আর এক্সটেন্ডেড অ্যানাদার আসবে চেস্টে। রাইট আপার কোয়াড্রেন্টে আমরা প্রোবটা এভাবে ধরে এই লোকেশনে লোয়ার চেস্টে 7 to 9 রিপ বরাবর আজকে আমরা এখানে সার্চ করব মরিসনস পাউচ বা হেপাটোরেনাল রেসেস, এই স্পেসে কোনো ফ্রি ফ্লুইড আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আপনার এভাবে পুরো ধরলে হবে না, অ্যাঙ্গুলেশনও করা লাগতে পারে। এইভাবে একটা ছবি আসবে, এই উপরেটা হলো লিভার আর নিচে হলো রাইট কিডনি। দেখেন এই লিভার এবং রাইট কিডনি এই দুইটার যে জাংশন, এখানে হলো হেপাটোরেনাল রেসেস বা মরিসনস পাউচ। এখানে কোনো কালেকশন নাই, কিন্তু এখানে দেখেন এই যে সেপারেট, এটা স্পেস আছে, তারপর এখানে কালেকশন। এই হলো হেপাটোরেনাল স্পেস, আর উপর দিকে গেলে এখানে সাবডায়াফ্রাগমেটিক স্পেস এবং প্লুরাল ক্যাভিটি। আমরা একটা ভিডিও দেখি কিভাবে স্ক্যানটা করতে হবে। রোগটাকে একটু অ্যাঙ্গেল করতে হবে, রাইট ক্লিক করতে হবে, উপর নিচ করতে হবে, করে আপনাকে সুন্দর একটা ইমেজ আনতে হবে এইভাবে। দেখেন এই কিডনি, এই লিভার, এইখানে কিন্তু প্লুরাল স্পেস চলে আসবে, ডায়াফ্রাম এখানে লাম। এদিকে যদি কোনো ফ্লুইড পান সেটা হলো প্লুরাল ইফিউশন। কথা বলা যাবে? একটা প্রশ্ন করা যাবে? হ্যালো, হ্যাঁ জি বলেন। এই যে আর্টিফেক্টটা, এটা কি রিপসের থেকে আসছে? এই যে এখানে লিভারের, এখানে যে আর্টিফেক্টটা, লিভারে যে পোস্ট-ডায়াগনস্টিক শ্যাডো একটা আসছে, লিভার হ্যাঁ, এবং কিডনির মাঝখানে যাবে। লিভার আর কিডনির মাঝে আর্টিফ্যাক্ট, এই যে না, না, হ্যাঁ, লেখার মাঝখানে, হ্যাঁ, এটা। হ্যাঁ, এই যে কালো একটা ব্ল্যাক, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা রিবেট সেটা। আমরা যে আপনার কিডনি আনি, তাহলে কিডনি যে আনি সেখানে আসলে তো মোটামুটি বোঝা যাবে এখানে ফ্লুইডটা আছে কিনা, ব্লাড আছে হ্যাঁ কিনা। জি, এই যে এটার মধ্যে কোনো শেড নাই, এইভাবে আনতে হবে স্পষ্ট একটা ছবি। লিভার রাইট কিডনি দেখেন মাঝে কোনো গ্যাপ নাই, এখানে কোনো কালেকশন নাই, এইভাবে। আর যদি কালেকশন থাকে, এই যে মাইল্ড কালেকশন হলে এরকম দেখেন, এই যে অ্যানিকুইক স্পেসটা, এটা হলো ফ্লুইড কালেকশন ইন মরিসনস পাউচ। আর এটা হিউজ কালেকশন দেখেন, এই রাইট কিডনি লিভার মাইল্ড কালেকশন এতটুকু দেখা যাবে। এবার লেফট আপার কোয়াড্রেন্ট, একই নিয়মে আমরা লেফটে ওখানে অ্যাঙ্গেল করে স্প্লিন এবং লেফট কিডনি এটা আনার পরে স্প্লিনটার আশেপাশে দেখতে হবে কোনো কালেকশন আছে কিনা। এখানে একটু কালেকশন আছে, কিন্তু এই যে অ্যানিকুইক স্পেস, এগুলো কালেকশন। এগুলো কি হয়, যখন স্প্লিনে কোনো ট্রমা হয় তখন এই স্প্লিনের আশেপাশে ফ্লুইড জমে, অথবা এখানে যদি আপনার কিডনির কোনো ট্রমা হয় তাহলে কিডনির আশেপাশে ফ্লুইড থাকবে। এছাড়া এইখানে যদি আমরা পাই লেফট প্লুরাল স্পেস এটা। এবার আমরা 3 নম্বর স্পেসে যাই, সুপ্রাপিউবিক এরিয়াতে। এখানে দুইভাবে লঞ্জিনাল ধরতে হবে, ট্রান্সফার করে দেখতে হবে কোনো কালেকশন আছে কিনা। এই যে এটা হলো নরমাল মেল, মেলের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডটা এই প্রোস্টেট দেখেন, ট্রায়াঙ্গুলার প্রোস্টেট, এখানে কোনো কালেকশন আছে কিনা দেখতে হবে।
আর ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস, এই লঞ্জিটিউডাল এই ট্রান্সভার্স, এই যে শেষে এটাই হলো পাউচ অফ ডগলাস। ইউটেরাসের পোস্টেরিয়র যে স্পেসটা এটা হলো পাউচ অফ ডগলাস। যদি কোনো কালেকশন থাকে এই যে এখানে একটু মাইট্রেস কালেকশন দেখা যাচ্ছে, এই জায়গাটা খুঁজতে হবে। এখানে কোনো কালেকশন নাই, এগুলো নর্মাল, আমরা স্পেস দেখতেছি। কিন্তু এই দেখেন অনেক বেশি এখানে জমা হয়েছে। এটা হলো ইউরিনারি ব্লাডার, এই গোলটা ইউরিনারি ব্লাডার, এই হলো কালেকশন। অনেক সময় কালেকশন যখন বেশি জমে যায় তখন আমাদের কনফিউজ হয়ে যায় যে কোনটা ইউরিনারি ব্লাডার আর কোনটা কালেকশন। এই যে দেখেন এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে, এই যে ইউটেরাসের ট্রান্সভার্স সেকশন, পাউচ অফ ডগলাসে কালেকশন। পাউচ অফ ডগলাসে যখন আমরা ফ্রি ফ্লুইড পাই তখন ডায়াগনোসিস কি করি সাধারণত? কমন ডায়াগনোসিস কি? pelvic inflammatory disease, PID. সাউন্ড কমার্স কেসে আশরাফের মাইক্রোফোনটা কি আর একটু কাছে নেবেন? PID. পিআইডি, হ্যাঁ, আমাদের জাতীয় ডায়াগনোসিস হলো পিআইডি। PID. তবে বেটার হলো ডাইরেক্ট পিআইডি না বলে সাজেস্টিভ অফ পিআইডি, অথবা আমি এরকম করি সাজেস্টিভ পিআইডি, অথবা লিখি যে মাইল্ড ফ্লুইড কালেকশন ইন পেলভিক ক্যাভিটি ব্র্যাকেটে কোয়ারি দিয়া পিআইডি। কারণ পিআইডি সরাসরি ডায়াগনোসিস করার অনেক আছে কিন্তু, আর কালেকশন থাকলে পিআইডি বলা যাবে না। আর সামান্য নরমাল আমরা পাই মাঝে মাঝে, ওটা নরমাল, কিন্তু 10 সিসি পর্যন্ত ধরা হয় নরমাল, কিন্তু আমরা 2-4 সিসি পেলেও কমেন্ট করি যদিও। আরেকটা হলো এখন কমন একটা কারণেও এই কালেকশনটা পাওয়া যায়, কি সেটা বলেন তো? ইদানিং ইদানিং আপনি মাইল্ড এসআইটিস বা মাইল্ড পেলভিক কালেকশন পাবেন, সেটা হলো ডেঙ্গুতে। এই ডেঙ্গু পেশেন্টগুলোর এরকম কালেকশন পাওয়া যাবে। এই মাইল্ড কালেকশন এটা 4-5 সিসি বেশি হবে না এরকম, সাজেস্টিভ দিতে পারেন। এই দেখেন হিউজ কালেকশন। ইন্টারঅ্যাবডোমিনাল হেমোরেজ কখন হতে পারে? রাপচার একটু হতে পারে, স্প্লিন অটো রাপচার, হিডেন ট্রমা, এলডারলি অ্যাবডোমিনাল ভাস্কুলেচার, অ্যানোরিজম রাপচার, ডিসেক্ট এগুলো হতে পারে। আর এই যে ডাইরেক্ট অ্যাক্টিং ওরাল অ্যান্টিকোয়াগুলিন যারা নেয় তাদেরও এরকম ইন্টারঅ্যাবডোমিনাল হেমোরেজ হতে পারে। কিন্তু আমরা হেমোরেজ এবং ফ্লুইড আলাদা করতে পারবো না। আমরা কমন মানে হেমোরেজ এগুলো কমেন্ট করবো না, কালেকশন আছে সেটাই মাইল্ড মডারেট সিভিয়ার হিউজ এরকম। এবার সাবকোস্টাল, the transducer is placed immediately caudal to the G5 process with directional indicator obtained to the patient right. ইন্ডিকেটরটা আপনি রাইটে রাখলেন বা খুশি যেভাবে সুবিধা পায়, কেউ লেফটে রেখে এটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এখান থেকে আপনাকে একটু প্রেস করতে হবে, একটু প্রেস করতে হবে অ্যাবডোমেনটাকে। এবং এই দেখেন একটা অ্যাঙ্গেলে করা আছে কিন্তু এখানে 30 to 45 একটা অ্যাঙ্গেল করে একটু প্রেস করতে হবে অ্যাবডোমেনকে, তাহলে এই ভিউটা চলে আসবে, হার্টের 4 চেম্বার ভিউ চলে আসবে। এখানে উপরে হলো লিভার, এই লিভারের সাথে থাকবে তো রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এবং আমরা এই ইন্টারফেসে খুঁজবো কোনো কালেকশন আছে কিনা। দেখেন এইখানে আছে লিভার এবং হার্টের বর্ডারের মাঝে একটা গ্যাপ আছে অ্যানোকুইক, এটাই হলো পেরিকার্ডিয়াল ইফিউশন। এটা নরমাল। এইখানে দেখেন এই পেরিকার্ডিয়াল ইফিউশনের মধ্যে হার্ট একবার সুইং সুইং করতেছে এরকম। নরমাল কালেকশন আছে, দেখেন এখানে এই যে এই অ্যান্টেরিয়র স্পেস পোস্টেরিয়র স্পেস জায়গাতেই ফ্লুইড দেখা যাচ্ছে মাইল, কিন্তু এটাকে হিউজ কালেকশন পেরিকার্ডিয়াল ইফিউশন দেখেন। এটা যখন বেশি হবে তখন টেম্পোনেটের দিকে চলে যাবে। এরপর এক্সটেন্ডেড আরেকটা অপশন আমাদের হলো লাংস দেখতে হবে। লাংসে আমরা যখন চেস্টের অ্যান্টেরিয়রলি এবার ম্যাক্সিমাম হাইয়েস্ট পয়েন্ট যেখানে সেখান দিয়ে আমরা চেক করবো লাংকে। যখন আপনি এরকম একটা প্রোব ধরবেন চেস্ট ওয়ালে, স্কিন সাবকিউটাস টিস্যুর পরে এই রিব আসবে, রিবের পরে এই যে রিব থেকে শ্যাডো এখানে দেখেন। এরপর হলো এই প্লুরাল লাইন, এই কোজেনিক লাইন হলো প্লুরাল লাইন। আমরা এই প্লুরাল লাইনটা কি দেখবো তার স্লাইডিং মুভমেন্ট আছে কিনা। এই যে দেখেন এই পাশের বাম পাশে স্লাইডিং মুভমেন্ট আছে, এই যে প্লুরাটা নড়তেছে, কিন্তু এই ডান পাশে প্লুরার কোনো নাই, মুভমেন্ট নাই। আবার দেখেন এই বাম দিকের স্লাইডিং, এটা নরমাল স্লাইডিং, আর এখানে অ্যাবসেন্ট হলো লাং স্লাইডিং। লাং স্লাইডিং না থাকলে আমরা কি সাসপেক্ট করবো? এটা দেখবো কেন, কি এটা দেখে লাভ কি? এখানে আমরা বেসিক্যালি খুঁজি হলো আপনার নিউমোথোরাক্স।
যদি আপনার নরমাল লাং স্লাইডিং থাকে তাহলে নিউমোথরাক্স এক্সক্লুড হলো, কিন্তু যদি লাং স্লাইডিং অ্যাবসেন্ট থাকে তাহলে নিউমোথরাক্স হওয়ার পসিবিলিটি আছে, এবং তখন আমাদেরকে অন্যান্য ক্রাইটেরিয়া সার্চ করতে হবে। সেগুলো কি কি সেগুলো আমরা এই ক্লাসে, লাং আল্ট্রাসাউন্ড ক্লাসে আমরা সেটা ডিটেইলস আলোচনা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? সেকেন্ড পয়েন্টটা আবার বলে লিখলাম। হ্যাঁ বলেন। সেকেন্ড পয়েন্ট একটা পয়েন্ট বললাম না, 1 নম্বর 2 নম্বর স্প্লিনের যে topic, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর 2 নম্বর পয়েন্টটা হ্যাঁ ওইটা একটু আবার দেখেন বলেন। মানে লাং স্লাইডিং। না, ওই যে ব্লিডিং এর যে 4টা পয়েন্ট বললেন না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। ও আচ্ছা, এটা হুম হুম স্প্লিন অটো রাপচার এটা না। হ্যাঁ। ও স্প্লিন অটো রাপচার কি এটা? না না না, মানে প্রথমটা হলো মরিসনস পাউচ, 3 নম্বরটা দেখলাম হচ্ছে আমরা ইসে এটা ও ব্লাডার নিচে সাবকুস, হ্যাঁ 4 হ্যাঁ নম্বর সাবকুস দুই আছে নাম্বার 4 নম্বর। হ্যাঁ 2 নম্বরটা কোনটা ছিল 2 নম্বরটা? 2 নম্বরটা লেফট আপার কোয়াড্রেন্ট। হ্যাঁ সেটা একটু দেখানো। এই যে এটা পরে এই যে এটা বুঝি নাই ভালো মতো এই জায়গাটা। এটা হলো আপনার লেফট সাইডে 7 to 9 গ্রিপ বরাবর। আচ্ছা গতদিন ওই যে আপনাকে নরমাল স্ক্যান, গতদিন না প্রথম ক্লাসে নরমাল স্ক্যানের যে এইগুলো দেখাইছিলাম না যে কিভাবে লেফট কিডনি স্প্লিন আনবেন, হুম মনে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ, ওখানে আপনি লেফট কিডনি এবং স্প্লিন যেভাবে আনেন হুম, ওইটা দিয়ে ওইভাবেই আনবেন। আনার পর এখানে কোনো কালেকশন আছে কিনা, এই যে যাবেন স্প্লিনের চারপাশে কালেকশন পাচ্ছেন। এটা হলো এই পেশেন্টের শোল্ডার লেফট, এই দেখেন এই লেফট লয়েন এখানে ধরা হয়েছে রোগটা, ধরে আমরা লেফট কিডনি এবং স্প্লিন আনবো এখানে। তো এইটার আশেপাশে কোনো কালেকশন আছে কিনা? এটা তো স্প্লিন, কিডনি আসছে, কিডনি কোনটা এখানে, কিডনি না কিডনি আসে না এখানে, আচ্ছা এই ছবিতে আসে না, সেটা গত ইটার বাইরে দেখাচ্ছি। দেখেন এইটা মনে পড়ে, হুম, এই হুম, এই পজিশনে আপনার দেখা যাচ্ছে স্লাইড, হ্যাঁ দেখছি। কিডনি এর উপরই থাকবে এখানে স্প্লিন। এই পজিশনে আমরা আরেকটু এই প্রোবটাকে আপনার উপর নিচে করলে, ডান বাম করলে স্প্লিন কিডনি একসাথে চলে আসবে। নেক্সট আমাদের ফোকাস অফ ইনফিরিয়র ভেনা কাভা এন্ড ফ্লুইড রেসপন্সিভনেস। ইনফিরিয়র ভেনা কাভা লঞ্জিটিউডাল এভাবে আসবে আর ট্রান্সভার্সালি দেখলে এই ইসে। দেখেন রাইট অ্যাট্রিয়াম থেকে এই যে আইবিসি ওপেন করে রাইট অ্যাট্রিয়াম লিভার, এখানে আমরা সোনোগ্রাফিতে কেমন পাবো সেটা দেখেন। এর এপিগেস্টিক এরিয়াতে প্রোবকে লঞ্জিটিউডাল ধরলে এরকম ইমেজ আসবে, যে ইমেজটার উপরে থাকবে লেফট লোব অফ দ্য লিভার, এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা হলো লেফট লোব অফ লিভার, আর এই প্যারালাল অ্যানোটিক এটা হলো আইবিসি। এই পজিশন থেকে আপনি প্রোবটাকে একটু রাইট দিকে অ্যাঙ্গেল করবেন, রাইট সাইড অ্যাঙ্গেল করলে এখানে আইবিসি আসবে, এরকম আসবে আইবিসি আসবে। আইবিসি আসার পর আমরা দেখবো সেটা নর্মাল মনে হচ্ছে, এবং তার এই যে রেসপিরেটরি দেখেন কোলাপসিবিলিটিটা ঠিক আছে কিনা, কোলাপসিবল হচ্ছে কিনা নর্মাল রেসপিরেটরি ভেরিয়েশনটা।
এবং এরপরে এই জায়গাটা থেকে এই জাংশন থেকে 1 থেকে 2 সেন্টিমিটার বলে দূরে এই জায়গাতে পারপেন্ডিকুলার মেজারমেন্টটা করতে হবে। এটা কত মিলিমিটার হয়? নরমাল কি? নরমাল হলো আপনার 21 মিলিমিটারের কম হবে এবং মোর দ্যান 50% কোলাপসিবল হবে। আর যখনই এটা 21 মিলিমিটারের বেশি হলো এবং কোলাপসিবিলিটি লেস দ্যান 50% হবে, তখনই রাইটের টেল প্রেশারটা বেড়ে গেল, 15 হয়ে গেল। আবার এটা ঠিকই আছে লেস দ্যান 21 মিলিমিটার, কিন্তু এখানে কম, কোলাপসিবিলিটি কম, তখন আপনার রাইটের টেল প্রেশার ধরা হয় 8 বা 5 to 10। আবার এটা বেশি কিন্তু, হ্যাঁ, এখানে ডাইলেটেড কিন্তু কোলাপসিবিলিটি ঠিক আছে, তখনও 8 মাঝামাঝি আর কি। এটা দেখে কি নরমাল মনে হচ্ছে না ডাইলেটেড? তো আর এটা হলো আইবিসি আমাদের। এখানে আরেকটা ভেইন দেখা যাচ্ছে, এটা কি বলতে পারবেন? হেপাটিক ভেইন। হ্যাঁ, জি, হেপাটিক ভেইন। আরেকটা হলো যখন আপনার আইবিসি ডাইলেটেড হয়, তখন ওই হেপাটিক ভেইনও ডাইলেট হয়ে যায়। দেখেন, এটা দেখতেই মনে হচ্ছে ডাইলেটেড এবং কোনো নাই, কোলাপসিবিলিটি নাই, একই রকম। এখানে রাইট অ্যাট্রিয়াম এই আইবিসি বের হলো, কিন্তু সে ডাইলেটেড, এর ভিতরে ইকোজেনিক ফ্লুইড দেখা যাচ্ছে, কিন্তু কোনো কোলাপসিবিলিটি নাই। আচ্ছা, আবার আইবিসিটা আমরা এভাবেও দেখতে পারি, যদি আপনি ট্রান্সভার্সলি ধরেন, এপিগাস্ট্রিক এরিয়াতে উপরে এটা হলো প্যানক্রিয়াস, এরপরে আসলো এই যে দুইটা বড় বড় অ্যানেমিক এরিয়া, লেফট সাইড হলো অ্যাওর্টা এবং রাইট সাইড হলো আইবিসি। দুইটা কিভাবে পার্থক্য করা যাবে দেখেন, অ্যাওর্টাটা থাকবে পালসেটাইল এবং মোটামুটি রাউন্ড থাকে, আর আইবিসি যে সে তার শেপটা দেখেন কেমন কি হয়ে গেছে, ওভাল হয়ে গেছে এবং কোলাপসিবল হয়ে যায়। আর অ্যাওর্টার ওয়াল থাকে থিক, আইবিসি ওয়াল থাকে থিন। আপনার লঞ্জিটিউডালি কনফিউজ লাগলে এভাবে ট্রান্সভার্সলিও দেখতে পারেন। কিছু পেশেন্টকে আপনার এপিগাস্ট্রিক এরিয়াতে এত গ্যাস বা ওবেস পেশেন্ট, অনেক সময় এপিগাস্ট্রিক এরিয়া থেকে আপনি আইবিসি লোকেট করতে পারবেন না, মানে ওখান থেকে নট ওয়েল ভিজুয়ালাইজ। তখন মাঝে মাঝে আমাদেরকে এই যে দেখেন ল্যাটারাল দিক থেকে, যেখানে আমরা হেপাটোরেনাল পালস খুঁজতেছিলাম, ওইখান থেকে ওখানে প্রোব নিয়ে অ্যাওর্টা বা আইবিসি বরাবর আপনি যদি প্রোবটাকে কাট করেন, ওখান থেকে আইবিসি দেখা যায়। এই লিভারের মধ্যে থেকে আইবিসিটা দেখা যাবে ল্যাটারালি, দেখেন প্রোব নিছি, কিন্তু ল্যাটারালি। The inferior vena cava collapsibility index is a non-invasive ultrasound measurement used to assess fluid status in patient. It quantifies how much the IBC collapse during inspiration, which is an indicator of fluid responsiveness. A higher IBC CI generally suggests that the patient is likely to benefit from fluid administration. Collapsibility বেশি থাকলে সে ফ্লুইডের জন্য বেনিফিট হবে। হাই collapsibility index মিন হলো ভলিউম ডিপ্লেটেড, আর লো আইবিসি লো collapsibility index থাকলে আপনার বুঝতে হবে ভলিউম ওভারলোডেড। এছাড়া কি করা যাবে আমরা তো, হ্যাঁ, collapsibility index এর জন্য কি করি, এমুড এর সাহায্য নেই আমরা। 2D তে আপনি আইবিসি মেজারমেন্ট করতে পারবেন, আর এমুড দিলে ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা মেজারমেন্ট নিতে হবে। এই যে দেখেন, এক্সপ্রেশনে পাওয়া গেছে 24 মিলিমিটার, আর ইনএক্সপ্রেশনে পাওয়া গেছে 21 মিলিমিটার। তার মানে কি কোলাপসিবিলিটি লেস দ্যান 50%, অনেক কম কোলাপসিবিলিটি এবং ডাইলেটেড। এই পেশেন্টকে কি আপনি ফ্লুইড দিবেন? এরকম দেখলে বুঝতে হবে যে ফ্লুইড ওভারলোডেড আছে, একে ফ্লুইড দেওয়া যাবে না। যার আইবিসি ভাবে ডাইলেটেড এবং কোলাপসিবিলিটি কম, তাকে যদি আপনি আরো ফ্লুইড দেন, তাহলে সে তার পালমোনারি ইডিমা হয়ে যাবে। এবার দেখেন রাইট অ্যাট্রিয়াম থেকে আইবিসি উঠছে এবং আইবিসি থেকে এই হেপাটিক ভেইন, এখানে হেপাটিক ভেইন গুলো ডাইলেটেড, রাইট হেপাটিক ভেইন, মিডল হেপাটিক ভেইন, লেফট হেপাটিক ভেইন। আপনি অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করতেছেন, তখন দেখলেন যে হেপাটিক ভেইন গুলো ডাইলেটেড, তখন আইবিসি দেখবেন আইবিসিও ডাইলেটেড। তখন কমেন্টে কি লিখবেন, এটা কি সাসপেক্ট করে বলুন তো? লিভারে দেখলে হেপাটিক ভেইনগুলো ডাইলেটেড লাগতেছে, আইবিসি একটু চেক করে দেখলে আইবিসিটাও ডাইলেটেড, তখন আপনার মাথায় কি আসবে? ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ। আর কিছু? রাইট হার্ট ফেলিউর। হ্যাঁ, রাইট হার্ট ফেলিউর। আচ্ছা, আমরা সেটাও বলি না এখানে। রাইট হার্ট ফেলিউর আপনাকে ইকো বলবে, আর আপনি আল্ট্রাসাউন্ড যখন করতেছেন, তখন এটাকে কমেন্ট করবেন সিসিএফ। আচ্ছা, সিসিএফ এর আর কি ক্রাইটেরিয়া আছে বলুন তো অ্যাবডোমেনে? আর কি পেতে পারি? আমরা ইকোতে যাব না, অ্যাবডোমেনেই আসি ধরেন। এখন আপনার মনে হলো এটা সিসি, এখন আপনি আর কি খুঁজবেন? অ্যাসাইটিস থাকবে। হ্যাঁ, অ্যাসাইটিস। অ্যাসাইটিস। হ্যাঁ, আরেকটা, আরেকটা হলো এনলার্জ। পোর্টাল ভেনটা কি কোনোভাবে সেটা না না না, পোর্টাল আসবে না এখানে। এনলার্জ টেন্ডার লিভার। তো এখানে আমরা হেপাটোমেগালি খুঁজবো, আর হলো ওই যে অ্যাসাইটিস বলছেন যেটা, অ্যাসাইটিস খুঁজবো। তো হেপাটোমেগালি পেতে পারে, নাও পেতে পারে, সবসময় পাওয়া যায় না। আর অ্যাসাইটিস একবার ট্রেস পাওয়া যায়, আবার পাওয়া যায় না। ওটা না পেলেও এগুলো সিসিএফ। আবার এছাড়া এটা দিয়ে আপনি সিসিএফ করেন, কিন্তু এই কোর্স করার পর আরেকটু আপনি ক্লু পাবেন। আপনি তখন ডাইরেক্ট হার্টেই ফোকাস করবেন, দেখবেন যে রাইট ভেন্ট্রিকলটা বা রাইট অ্যাট্রিয়ামটা ডাইলেটেড কিনা। তখন আর আপনার সন্দেহ থাকবে বলেন? এবং
আপনি লিখবেন ডাইলেটেড আইবিসি এন্ড হেপাটিক ভেন সাজেস্টিভ অফ সিসিএফ অ্যাডভাইস ইকোকার্ডিওগ্রাফি, ঠিক আছে? আর যদি হেপাটোমেগালি পান অ্যাসাইটিস পান তাহলে প্লাস পয়েন্ট। ইন্টারেস্টিং না এটা? বলেন। এক আইবিসি দিয়ে আপনি সিসিএফ এ চলে গেছেন। এবার ওই মাপটাই এখানে নরমাল কত, এটা কত, আচ্ছা এরকম। হ্যাঁ, কি লিখছে? ফর স্পন্টেনিয়াস ব্রিদিং পেশেন্ট নিয়ার টোটাল কোলাপসিবিলিটি এন্ড অর লেস দ্যান 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার আইবিসি ক্যান সাজেস্ট ফ্লুইড রেসপন্সিভনেস। ঠিক আছে, আমাদের নরমাল আমরা ধরছি 21 মিলিমিটার পর্যন্ত, কিন্তু যদি বলছে 10 মিলিমিটার নিচে হয় তাহলে তো আপনি এটা পাইলেন ডেফিনিট। আর রিলেটিভ এগুলো প্র্যাকটিস পারপাসে আপনি দেখলেন যে না আপনি 10 না 11 12 পাচ্ছেন, তখন আপনি সেফলি ফ্লুইড দিতে পারবেন। কিন্তু যদি 20 এর আশেপাশে চলে যায় তখন ফ্লুইড দেওয়া যাবে না, ঠিক আছে? এই দেখেন, এই আইবিসিটা দেখেন একবার কোলাপস হয়ে গেছে, কত মিলিমিটার হবে? এখানে 5-7 মিলিমিটার হবে, এখানে 8-9 মিলিমিটার হবে। আর এটা কত মিলিমিটার হতে পারে আইবিসিটা বলেন তো? এই দেখেন, এটা 3-4 মিলিমিটার। এই পেশেন্টকে দ্রুত রানিং ফ্লুইড দিতে হবে। তবে এক্সেপশন হলো মেকানিক্যাল ভেন্টিলেটেড পেশেন্ট আর হলো মাচ মোর ফ্লুইড ইনটেক বিফোর আল্ট্রা স্ক্যান। এটা হলো আমার অভিজ্ঞতা আর কি। ধরেন যে আমরা আল্ট্রা করার সময় পেশেন্টকে বলি না বেশি করে পানি খেতে, প্রস্রাবে চাপ করতে। তো এটা করার পর পেশেন্ট যখন আসবে আপনি এপিগাস্ট্রিকের ক্ষেত্রে প্রোব ধরে দেখবেন কি আইবিসিটা ডাইলেটেড, ওটা আসলে ফিজিওলজিক্যাল। তাহলে পার্থক্য করবেন কিভাবে, যদি এইভাবে কনফিউজ হয়? আপনি এরকম কিছু পেশেন্ট পাই আইবিসিটা ডাইলেটেড কিন্তু সেটা ভলিউম ওভারলোডও না, সিসিএফও না। তখন আপনার আদার প্যারামিটার চেক করতে হবে, ঠিক আছে? একটা যে ডায়াগনোসিস করা যাবে না, আমাদেরকে মাল্টি অ্যাঙ্গেল থেকে ডায়াগনোসিসের প্রুভ বের করতে হবে। এই যে এখন ভেন্টিলেটেড পেশেন্টের কি, তাদের জন্য ওই রুল খাটবে না, কোলাপসিবিলিটি ইনডেক্স নাই, তাদের জন্য আছে ডিসটেন্সিবিলিটি ইনডেক্স। তাদের কি হবে? আইবিসি ম্যাক্সিমাম ডায়ামিটার মাইনাস আইবিসি মিনিমাম ডায়ামিটার ডিভাইডেড বাই আইবিসি মিনিমাম ডায়ামিটার। এটাকে কোলাপস মানে ডিসটেন্স কত হচ্ছে, সেই ডিসটেন্স যদি ইনডেক্স যদি 12 থেকে 18% হয় তাহলে সাজেস্ট ফ্লুইড রেসপন্সিভনেস। আদার মেথড অফ ফ্লুইড, আদার মেথড অ্যাসেসমেন্ট অফ ফ্লুইড স্ট্যাটাস এন্ড ফ্লুইড রেসপন্সিভনেস। খালি আমরা আইবিসি দিয়ে কি করব? না, শুধু আইবিসি তে সীমাবদ্ধ থাকলেই হবে না, আরো মেথড আছে আমাদের, আরো অ্যাডভান্স মেথড আছে। সেটা কি? যেমন এই লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট ভিটিআই ভেরিয়েশন। এটা আপনাদের এখানে ডিফিকাল্ট হয়ে যাবে। এটা হলো ইকো ক্লাসে কিছু ধারণা দেব আমি। এটা আমরা ইকোর মাধ্যমে এই লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের ভিটিআই মেজারমেন্ট করে দেখি ভেরিয়েশনটা মোর দ্যান 12% চেঞ্জ ইন ভিটিআই অর পিক সিস্টোলিক ভেলোসিটি যদি হয় তাহলে আমরা ফ্লুইড রেসপন্সিভ মনে করি। এগুলো জেনে রাখেন আপাতত। আর হলো প্যাসিভ লেগ রাইজিং, ওটাও ওই মেথড লাগবে, যেখানে আমরা যদি 14% চেঞ্জ বাই ভিটিআই তাহলে ফ্লুইড রেসপন্সিভনেস হবে। আর কি আছে? এই যে আর আছে ক্যারোটিড। ক্যারোটিড আর্টারিতেও যদি আপনি ডপলার করতে পারেন, সেখানেও যদি এই যে ক্যারোটিডের যে পিকগুলো, পিক সিস্টোলিক ভেলোসিটি ডপলার ক্লাসে দেখাইছে এরকম, পিক সিস্টোলিক ভেলোসিটির মধ্যে যদি দেখেন ভেরিয়েশন 14%, তাহলে ওটা একটা ক্রাইটেরিয়া। একটু কনফিউজ হয়ে গেল, কমপ্লিকেটেড। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা এই পর্যন্ত আপাতত আইবিসি নিয়ে চেষ্টা করি। কালকে যার যার মেশিন আছে, মেশিনে আপনার দায়িত্ব হলো আইবিসিটা আনবেন। আইবিসিটা আনার পর আইবিসিটা মাপবেন কত মিলিমিটার আছে। আমাদের ম্যাক্সিমাম পেশেন্টগুলো দেখবেন যে 12-14 এর মধ্যেই পাওয়া যায়, এবং তার কোলাপসিবিলিটি আছে কিনা। আইবিসি আনার পর ওই আইবিসির উপরে এমউড দিবেন। এমউড দেওয়ার পর আরো সুন্দর করে বুঝতে পারবেন। এই যে এমউড দিলে এরকম আসবে, এই আইবিসির উপরে এলো2ডি এমউড দিলে তখন আপনার মেজারমেন্ট আরো সহজ হবে। এই দেখেন, আবার একটু আইবিসিটা দেখেন। এটা হলো নরমাল একটা আইবিসি, দেখেন এই যে কোলাপস হয়ে যাচ্ছে তার। আর এটা কত ডাইলেটেড এবং কোনো তার কোলাপসিবিলিটি নাই, এটা মেজার করা লাগে না, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ওভারলোডেড, ভলিউম ওভারলোড পেশেন্ট। আর এরপর যদি চেষ্টা করেন, দরকার নেই এপিগাস্ট্রিক দিয়েই চেষ্টা করেন, এটা একটু ডিফিকাল্ট। অপারেশন অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানুরিজম এন্ড ডাইসেকশন, সেটা কখন স্ক্রিনিং করতে হয় কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা অ্যাওর্টিক হায়াটাস লেভেল বরাবর মেইলে থাকে 2.7 সেন্টিমিটার, ফিমেলে 2.3 সেন্টিমিটার। আর বাইপারকেশন এখানে যখন ইলিয়াক আর্টারি হবে সেখানে মেইলে হবে 2.1 আর ফিমেলে 1.7। এটার জন্য প্রিপারেশন কি নিতে পারি? ওভারনাইট মানে থিওরি আমরা করি না একদম, যদি ফাস্টিংটাকে ভালো, আচ্ছা কোনো কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই ভালো। এগুলো আগে কি, বর্তমানে আমাদের হাই রেজলিউশন মেশিনে এত কিছু লাগে না।
আচ্ছা, যদি নিটা একটু বেন্ড করে নিতে পারেন সুপারপেশনে একটু সুবিধা হবে। আর অ্যাবডোমিনাল প্রোব ইউজ করতে হবে এখানে। তবে হাই ফ্রিকোয়েন্সি করা যাবে সেটা বলবো। এইভাবে মানে এপিগেস্ট্রিক এরিয়াতে, এপিগেস্ট্রিক এরিয়ার একটু নিচে আসলেই মানে ট্রান্সভার্সলি যদি ধরে তাহলে রাইট দিকে অ্যাওর্টা, লেফটে হলো আইভিসি আসবে। আর এরপর প্রোবটাকে লঞ্জিটুড করলে অ্যাওর্টা লঞ্জিটুড আসলো, এখানে এই সিলিয়া কার্টারি, সুপ্রামেজেন্টারি, উপরে লিভার, এই আউটটা। এখানে বাউল গ্যাসের কারণে এটা দেখতে অনেক সময় একটু কষ্ট হয়। এই মেজারমেন্ট করা হলো। আর এখানে আপনি কালার ডপলার দিলে এরকম এই ফ্লো পাবেন। আর যদি পালসের ডপলার দেন তখন স্পেকট্রাম পাবেন। ওটা দেখলেই হবে, এটা পালসের কিন্তু আর আইবিসি কোনো, আইবিসি খুব কাম এন্ড কোয়াইট হয়ে আছে। এখানে যে শ্যাডোটা দেখতেছেন এটা হলো ভার্টিব্রার জন্য অ্যাকোস্টিক শ্যাডো। যখন আপনি অ্যাবডোমিনাল আউটটা পাবেন তার মেজারমেন্টটা দিতে হবে। আচ্ছা দেখেন এই যে এখানে লুমেন তো এইটু দেখছি, অনেক সময় আমরা এইটা দেখে লুমেনটা মেজার করি। এখানে হলো আপনার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগের কারণে লুমেনটা ন্যারো হয়ে গেছে। তো মেজারমেন্ট করার সময় এই পুরো ওয়ালটাই ধরতে হবে। তখন অ্যানুরিজম বলবো আমরা ইনফারেনাল অ্যাবডোমিনাল অ্যাওর্টা যদি মোর দ্যান 3 সেন্টিমিটার হয়, অথবা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1.5 টাইমস অফ মোর প্রক্সিমাল ইন্টারনাল অ্যাওর্টা। কাছাকাছি নরমাল যে সেগমেন্ট আছে তার চেয়ে যদি 1.5 গুণ বেশি হয় তখনই সেটা অ্যানুরিজম হবে। আর যখন অ্যানুরিজম হবে কালার ডপলার দিলে এরকম ইয়াং ইয়াং সাইন পাওয়া যাবে। গতদিন দেখাইছিলাম একটা অ্যানুরিজমের মধ্যে এরকম সাইন পাবেন আপনি। যার হলো ফলস অ্যানুরিজম আর ট্রু অ্যানুরিজম। ফলস অ্যানুরিজম হলো যখন হলো অ্যাবনরমাল আউট পাউচিং আর ডাইলেটেশন অফ দ্য আর্টারিজ হুইচ আর বাউন্ডেড বাই দি টিউনিকা অ্যাডভেন্টিশিয়া অনলি। আর যখন 3 লেয়ার থাকবে তখন সেটা ট্রু অ্যানুরিজম। আর শুধু টিউনিকা অ্যাডভেন্টিশিয়া থাকলে সেটা হলো, যদি আমাদের এখান থেকে আমরা সেটা পার্থক্য করবো না। আচ্ছা, এরপর আসেন অ্যাওর্টিক ডিসেকশন। আল্ট্রাসাউন্ড শোস অ্যান ইন্টিমাল ফ্লাপ, a linear structure separating the true and false lumen, a dilated aortic diameter and distinct blood flow pattern in the true and false lumen, which can be more clarified with color Doppler imaging. তখন হবে অ্যাওর্টিক ডাইসেকশন। অ্যাওর্টিক ডাইসেকশনে কি হয় তার আগে আমাদের এটা ক্লিনিক্যালি জানতে হবে। অ্যাওর্টিক dissection typically present with sudden severe chest or back pain, often present described as tearing or ripping. Other symptoms may include neurological deficit like stroke, abdominal pain, syncope, and organ ischemia. From diagnosis and treatment are crucial due to high mortality rate associated with aortic dissection. আচ্ছা, আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা করতেছি কিন্তু এখানে দেখেন সিভিয়ার চেস্ট আর ব্যাক পেইন বলতে প্রথমে, কেন বলেন তো? এটা হলো এই অ্যাওর্টিক ডাইসেকশনটা মোর কমন হলো থোরাসিক অ্যাওর্টাতে, অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে অতটা কমন না। এবং এটা নিয়ে আমরা নেক্সট আরো থোরাসিক অ্যাওর্টিক অ্যানোরিজম নিয়ে আরো ডিটেইলস করব। এবং এটা অনেক আছে, এটা আপনাকে এমআই সাথে কনফিউজ করবে, এটা সিবিডির সাথে কনফিউজ করবে, এবং ডায়াগনোসিস মিস হলে পেশেন্ট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন টুডি ইকো, টুডি আল্ট্রাসাউন্ড যখন করলাম আমরা এই যে আউটার মধ্যে এরকম একটা মেমব্রেন দেখা যাবে। তো ইন্টিমাল ফ্ল্যাপ এই যে দেখেন ট্রান্সভার্সিকলি এই যে আউটার মধ্যে দেখা যাচ্ছে একটা মেমব্রেন লাইক, দেখেন একবার স্পষ্ট একটা মেমব্রেন আউটার মধ্যে। কালার ডপলার দেখেন দুই পাশে দুই ফ্লো আর কি আছে, এটা আলাদা মাছ থেকে আলাদা করা দুই দিকে ফ্লো, একটি ভেসেলের মধ্যে দুই পাশে ফ্লো। অ্যাওর্টিক ডাইসেকশন পাশাপাশি দেখলেও দেখা যাবে দুইটা ফ্লো লঞ্জিটুডাল দেখলে। সিটিএ এটা হলো এটার ডেফিনিটিভ ডায়াগনোসিস। যখন আমরা সাসপেক্ট করব তখন সিটিএ অ্যাডভাইস করতে হবে। সিটিএ শুধু ডায়াগনোসিস করবে না, এটা এই যে টু ইভালুয়েট ফর ডিস্টাল কমপ্লিকেশন সেগুলো বলে দিবে। ও আচ্ছা, এখানে বলছিলাম যে আমরা অ্যাওর্টা করবো অ্যাবডোমিনাল প্রোব দিয়ে। কিন্তু যদি আপনার লিন অ্যান্ড থিন পেশেন্ট হয় তখন আপনার এই যে হাই ফ্রিকোয়েন্সি প্রোবটা দিয়ে যদি করেন তাহলে খুব সুন্দর ইমেজ আসবে। কিন্তু ওবেস পেশেন্টদের এটা দিয়ে হাই ফ্রিকোয়েন্সি দিয়ে করা যাবে না। তাহলে প্র্যাকটিস কি করতে হবে? এক নম্বর হলো এপিগেস্ট্রিক এরিয়াতে ধরে আপনি আইবিসি, আচ্ছা অ্যাওর্টাই ধরে প্রথমে অ্যাওর্টা পেলেন, অ্যাওর্টাটাই দেখেন কেমন, অ্যাওর্টার মধ্যে কোনো ফ্ল্যাপ দেখা যায় কিনা, অ্যাওর্টার ডায়ামিটারটা ঠিক আছে কিনা, এগুলো দেখেন। নেক্সট হলো প্রোবটাকে একটু রাইট দিকে অ্যাঙ্গেল করলে দেখেন আইবিসি আসছে, তখন আইবিসির ডায়ামিটার কোলাপসিবিলিটি নরমাল মনে হচ্ছে কিনা। এগুলো প্রথম দিকে আপনার লিন অ্যান্ড থিন পেশেন্টকে প্র্যাকটিস করতে হবে। আর এরপরে এই ফার্স্টের জন্য হেপাটোরেনাল স্পেসটা, স্প্লেনো রেনাল স্পেস, পেলভিক ক্যাভিটি, সাবকোস্টাল ভিউ,
সাবকোস্টাল ভিউতে ট্রাই করেন, দেখেন যে ফোর্থ চেম্বার হার্টটা দেখা যাচ্ছে কিনা। এনিথিং? এই বরাবর প্রোবটা রেখে আপনি লঞ্জিটুডাল না পারেন, প্রথমে ট্রান্সভার্স স্কেল দিয়ে শুরু করেন, এখানে সহজে আসে আর কি, অ্যাওর্টা এবং আইবিসিটা। এরপরে প্রোবটাকে লঞ্জিটুডাল করেন, তখন এইভাবে আসবে, এবং এই প্রোবটাকে একটু ডান দিকে অ্যাঙ্গেল করলে আইবিসি আসবে। তাহলে আমরা অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হলে আমরা প্রথমে ধরে নেই এটা হয়তো গ্যাস্ট্রাইটিস অথবা কোলিসিস্টাইটিস, একুট প্যানক্রিয়াটাইটিস, এরকম। এখন থেকে মাথায় রাখতে হবে যে অ্যাওর্টিক ডাইসেকশন কি না। সবকিছু নরমাল পাচ্ছি, তখন অ্যাওর্টাটা দেখি যে অ্যাওর্টা ঠিক আছে। ডক্টর ফয়সাল, কোথাও কনফিউশন? আপনার প্র্যাকটিস করার তো সুযোগ আছে, আপনার তো মেশিন আছে। জি। হ্যাঁ, তাহলে এটা ট্রাই করবেন। দরকার হলে আপনি মেশিন থেকে ছবি নিয়ে হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল ইসে দিবেন, অসুবিধা নাই। আর ডাক্তার আশরাফ, আপনি ডপলার পাচ্ছিলেন? আপনার মেশিনে একটা হ্যাঁ ট্রাই করতে যেভাবে হ্যাঁ হ্যাঁ বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, পারছি। দেখেন আরেকটা এই যে মেশিন শুরু করলেন, দেখেন এখন আপনার প্র্যাকটিসের ধরনটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। হ্যাঁ, আরেকটা মেশিন খুব হাই কোয়ালিটির মেশিন কালকে দেখছি। ওটা ছবি তুলতে মনে নাই, তো ওটা একদম টাচ স্ক্রিন সহ। এখানে এরকম জায়গায় যেরকম মেশিন মানে আছে, যে সেটা ওটা আবার 3টা প্রবি আছে তাদের, হ্যাঁ, মানে এই কার্ডিয়াক প্রব। আরো সুবিধা হলো। হুম, ওটার সাথে নতুন কথাবার্তা হলো, তো ভালোই লাগলো, হ্যাঁ, ওই মেশিনটা ভালোই লাগলো এটা। হ্যাঁ, হ্যাঁ, 3টা প্রবি আছে, লিনিয়ার প্রব তো পাওয়া যায় না সব জায়গায়। হ্যাঁ, হ্যাঁ, ইসে পাবেন না, আপনি পাইছেন, বাস আপনার জন্য খুবই হেল্পফুল হবে কোর্সটা, আশা করি। আচ্ছা, ওই আপনি গত ক্লাসে আমরা শিখলাম যে ডপলারে টুয়ার্ডস প্রোব রেড হয় আর আউট ফ্রম অ্যাওয়ে ফ্রম প্রোব হচ্ছে ব্লু, ব্লু হয়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই অ্যাওর্টিক অ্যানিউরিজমে এরকম উইং উইং সাইন হবে কেন? পুরো সবই রেড হবে না? টুয়ার্ডস প্রোব না সব? না, একটা তো প্রবের দিকে আসছে, আবার সরে যাচ্ছে না, এটা ঘুরতেছে তো। হুম, ও আচ্ছা, আস্তে আস্তে সরে যাচ্ছে, ঘুরতেছে না হ্যাঁ, ওই আসতে চলে যাচ্ছে। অ্যানিউরিজম। হ্যাঁ, এই ওকে, থ্যাংক ইউ।